আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সরকারেরই কোনো কোনো কর্মকাণ্ড অথবা সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কারো কারোর কথাবার্তায় বা আচরণে এই প্রশ্নটি মাঝে মধ্যেই আমাদের সামনে খুবই গুরুত্বের সঙ্গে উঠে আসে যে সরকার আসলে আওয়ামী লীগ নিয়ে কি ভাবছে, কি করতে চায়। এখনো পর্যন্ত সরকার সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছে, নাকি সিদ্ধান্ত আসলে নিয়ে রাখা হয়েছে, সেটি নিয়ে এখন কেবল টম অ্যান্ড জেরির খেলা। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দিবে আদালত, এমন একটি মন্তব্য গত কয়েকদিন আগে করলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তো তখন অনেকেরই মাথায় আসছিল না যে এখানে আসলে আদালতের প্রসঙ্গ কিভাবে আসছে এই মুহূর্তে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে তো আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ কোনো রিট করেনি, অথবা সরকারও আদালতের দ্বারস্থ হয়নি এই বিষয় নিয়ে। তাহলে কিভাবে সিদ্ধান্ত আসবে? নাকি আদালত নিজের স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিবে, কোনো রুল জারি করবে? পরবর্তীতে এসে আবার আমরা দেখলাম যে মঙ্গলবার সেই একই ব্যক্তি ডাক্তার জাহেদ সাহেব সে বিষয়ে আরেকটু খোলাসা করে সাংবাদিকের সামনে কথা বললেন। কিন্তু যে কথা তিনি বললেন তাতে কি স্পষ্ট কোনো মেসেজ পাওয়া যায় আগামীর রাজনীতি নিয়ে? তিনি কি বললেন? তিনি বলছেন, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে, একটু অপেক্ষা করুন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আমাদের আইসিটি থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে, সেই সময়টা পর্যন্ত অপেক্ষা করলেই হবে, বিচারে দেখা যাবে তাদেরকে নিষিদ্ধ করা হবে কিনা। আবারও বলছি, এটি আদালতের এখতিয়ার, বিচারক সপক্ষের কথা শুনেই সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে বিশ্লেষণ পরে আসছে, তার আগে ছোট্ট করে একটা কথা বলে রাখি। মানে আমাদের এই জাতির কি দুর্ভাগ্য, এখন আমাদেরকে তুলনা করতে হয় আওয়ামী লীগ এবং যুদ্ধাপরাধীদের সংগঠন জামাতের মধ্যে। মানে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে কেন জামাতের বিচার করা হয় না, কেন আওয়ামী লীগের বিচার করা হচ্ছে, এই প্রশ্ন এখন উঠেছে। এই প্রশ্ন এখন বাধ্য অনেক করতে হচ্ছে। আর এই যে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস ডিজাইন, সেটির এটিও একটি অংশ যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে নামিয়ে আনা হবে খুব কৌশলে স্বাধীনতা বিরোধী শক্তির এক কাতারে। আওয়ামী লীগের শাসনের সময়গুলোতে অবশ্য অনেক ধরনের ভুল আছে, অনেক ধরনের অপকর্ম আছে, অন্যায় আছে, লুটতরাজ আছে, কিন্তু তাই বলে জামাতের সঙ্গে নামিয়ে আনা এখন বাধ্য হয়ে সে প্রশ্ন উঠছে, এবং এটাই তারা চেয়েছিল। এখন জাহেদ সাহেব কেন কথা বলছেন? অনেকে মনে করতে পারেন যে জাহেদ সাহেবের দরদটা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রতি একটু উতলে উঠেছে। তারা যে মাঝে মধ্যে নানান ধরনের কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচি থেকে তাদেরকে আটক করা হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার কারণে। তো তিনি শুভাকাঙ্ক্ষী হয়ে নেতাকর্মীদের, আওয়ামী লীগ নেতাকর্মীদের অস্থির হতে বারণ করছেন, অপেক্ষা করতে বলছেন। তিনি সম্ভবত মেসেজ দেওয়ার চেষ্টা করছেন যে খুব শীঘ্রই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আদালতের মাধ্যমে, যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে বা অভিযুক্ত করে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হতে চলেছে। এখন তদন্তের পর্যায়ে আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাধ্যমে। সেই জায়গা থেকে এই কথা বলা হচ্ছে, নাকি তিনি এমনটা মনে করার চেষ্টা করে এই কথা বলছেন অপেক্ষা করতে যে আওয়ামী লীগ যে কোনো সময় ভীষণ আকারের রণমূর্তি ধারণ করতে পারে, দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করে তুলতে পারে। এর জন্য আগে থেকে সরকারের পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া, না না তোমরা থামো, তোমাদের বিষয়ে একটা ব্যবস্থা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, যেটাই হোক না কেন, ডাক্তার জাহেদ সাহেবের উপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কতটুকু আস্থা রাখবে, তার কথায় কতখানি গুরুত্ব দিবে? প্রথমত, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপির শীর্ষ নেতারা আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছিলেন। তারা আশ্বাস দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় এলে আপনাদের কারো কেউ কিছু করতে পারবে না, বিএনপি আপনাদের পাশে থাকবে, এই ধরনের কথাবার্তা তো বলেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমকে তো আরো অনেকের চেয়ে কয়েক ধাপ এগিয়ে গিয়ে প্রায় মায়াকান্না করে ফেললেন। তিনি কি বললেন একটি নির্বাচনী সভায়, সম্ভবত তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে, তার কথাগুলো আমি হুবহু কোট করছি। তিনি বলছিলেন,
নৌকার যিনি কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন, দিল্লিতে গিয়ে বসে আছেন, আর আমাদেরও বিপদে ফেলে গেছেন। কি ধরনের বিপদ? তিনি বলছেন শেখ হাসিনা থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলতো। বুঝুন অবস্থা, কি সম্মান প্রদর্শন করে কথা বলা হচ্ছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরাও ভাবছিলেন বিএনপি ক্ষমতা এলে সত্যি সত্যি তাদের দলের রাজনৈতিক কার্যক্রমের উপর দেওয়া যে নিষেধাজ্ঞা সেটা তুলে নেওয়া হবে, তাদেরকে মামলা মোকদ্দমায় পড়তে হবে না, এলাকা ছাড়া হয়ে থাকতে হবে না, তারা এলাকা ফিরে যেতে পারবে, পরিবার পরিজনের সাথে একসাথে থাকতে পারবে। কিন্তু ফল হলো কি উল্টোটা। সন্ত্রাস বিরোধী আইনে যে ধারায় ডক্টর ইউনূস আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছিল, সেই ধারাটি আইনে পাশ করে ফেলা হলো নতুন সংসদের প্রথম অধিবেশনেই। তারপর কি হলো? বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতা কর্মীরা আক্রমণের মুখে পড়তে লাগলেন। একেবারে খুব ইনিশিয়াল স্টেজে সরকার ক্ষমতা আসার পরে কয়েকটি জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছিল, কিন্তু তারপর পরই আমরা দৃশ্যপটগুলো পাল্টে যেতে দেখলাম। আক্রমণের মুখে পড়তে লাগলো আওয়ামী লীগ নেতা কর্মীরা, তাদের নামে নতুন নতুন মামলা হতে লাগলো, নতুন নতুন করে আরো অনেককে কারাগারে যেতে হলো, আবার কেউ কেউ জামিনও পেয়েছে, যেটা সত্য কথা। কিন্তু টোটাল সিনারিওটা কি? এখনো তো তারা এক অর্থে নিষিদ্ধ অবস্থায় রয়েছে। উল্টো সংগঠনের বিচার করা হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা তাও তো একটা ইয়ে ছিল, যেন ফর দ্য টাইম বিং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, একটা পর্যায়ে এগুলো উইথড্র করা হবে। দলের বিচার করার জন্য ট্রাইব্যুনালেও যাওয়া হলো, মানে যাওয়ার প্রস্তুতি চলছে। আর ডাক্তার জাহেদ ব্যক্তি পর্যায় থেকে তার কথাটাও কতটুকু গুরুত্ব দিতে হবে? তিনি নিজেই তো মনে করেন যে আওয়ামী লীগ শুধু স্বৈরাচার নয়, আওয়ামী লীগ শুধু ফ্যাসিস্ট নয়, আওয়ামী লীগ পুরোপুরি একটা ডাকাতের দল, আওয়ামী লীগ মাফিয়া। তাহলে এই ডাক্তার সাহেব আমাদের তথ্য বিষয়ক উপদেষ্টা অপেক্ষা করতে বলেন ঠান্ডা রাখার জন্য। আবার স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে 2-1 মাসের মধ্যে, এবং এগুলো করে একটা ঠান্ডা অবস্থায় রাখা। যদি ঠান্ডা অবস্থায় রাখতে পারে আমরা ওয়েলকাম জানাই। আওয়ামী লীগ কি করবে সে আওয়ামী লীগের সিদ্ধান্ত। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এভাবে সত্যি সত্যি কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশের রাজনীতিকে, তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদের কারোর জন্য কারোর প্রতি মানে দরদ দেখে লাভ নেই। বাস্তবতার জায়গা থেকে যে বিচার বিশ্লেষণগুলো করতে হচ্ছে, বিএনপি কতটা নিরাপদ? বিএনপি যে আওয়ামী লীগকে চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভয় পাচ্ছে যে ক্ষমতার ভাগিদার হয়ে যেতে পারে, যে কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতে পারে, তাকে রাজনীতি করতে দিবে, এই ভয় তো। কিন্তু জামাত, বিএনপি এখন বুঝতে পারছে, আমি বারবার একটা কথা বলি, তারা যে খেলাটি খেলছে সেটি তাদের জন্য বুমেরাং হয়ে উঠতে পারে। সাম্প্রদায়িক মৌলবাদী শক্তি যেভাবে এক ধরনের রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে শক্তিশালী হয়ে উঠছে, যেই শক্তিশালীটা আওয়ামী লীগ করেছিল, এটাও সত্য কথা, আওয়ামী লীগ রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছিল, ঠিক এখনো তাই চলছে। এবং এর মধ্য দিয়ে যেমন একটা ডক্টর ইউনূসের একটি জঙ্গিবাদী শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল, আবারও তাই হতে যাচ্ছে। এবং বিএনপি তার রাজনৈতিক ভবিষ্যৎটা কতটুকু বুঝতে পারছে আমরা জানি না। ক্ষমতায় এলে, ক্ষমতায় থাকলে অন্ধ হয়ে যায় সবাই, সেটি আবার আমরা প্রত্যক্ষ করছি। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে। আপনারা জানেন যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মাস 2 আগে ঘোষণা দিয়েছেন, এবং সর্বশেষ গত 29শে জুন ভারতীয় গণমাধ্যম, শীর্ষ গণমাধ্যম এনডিটিভিতে একটি সাক্ষাৎকার দিয়ে তিনি সুনির্দিষ্ট সময়সীমা অর্থাৎ এই বছরের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। আর তার এই দেশে ফেরার ঘটনাকে কেন্দ্র করে দেশে, বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী ব্যাপক তোলপাড় পড়ে গেছে। বিশ্ব শেখ হাসিনাকে এমন ভাবে প্রমোট করছে যে এনডিটিভির এক সাক্ষাৎকারকে কেন্দ্র করেই প্রায় 150 গণমাধ্যম, শতাধিক, 100 থেকে 150-র মাঝামাঝি এইরকম পৃথিবীর বিরাট বিরাট গণমাধ্যম তাকে নিয়ে আলাদা আলাদা স্টোরি করেছে। কাজে দেশেও স্বাভাবিকভাবে আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা ফেললে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে, সামাজিক পরিস্থিতি কি হবে এবং আইনগতভাবে কি হবে, এগুলো চুলচেরা বিশ্লেষণ চলছে। আজকে বিবিসি বাংলা
একটি স্টোরি করেছে যে শেখ হাসিনা দেশে ফিরলে বা তার ফিরতে কোনো বাধা আছে কিনা, আইনগত দিক নিয়ে মূলত বিশ্লেষণ করেছে। তার আলোকে আমরা একটু বুঝতে চেষ্টা করব যে বিবিসি বাংলা কি বলছে, কিংবা শেখ হাসিনা আসলে ফিরলেই বা কি হবে, আইনগতভাবে কি হবে। তিনি কি গ্রেপ্তার হবেন নাকি সরাসরি জেলে যাবেন, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি হিসেবে তার আইনি ভবিষ্যৎই বা কি। এই মুহূর্তের ভিডিওতে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দেশের শীর্ষ আইন বিশেষজ্ঞ এবং বিবিসি বাংলার চুলচেলা বিশ্লেষণ করে জানবো শেখ হাসিনার দেশে ফেরার পথে আসল বাধা কোথায় এবং আইনি প্রক্রিয়াগুলো ঠিক কি কি। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে 2024 সালের জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে সংগঠিত তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং এই ট্রাইব্যুনালটাও তথাকথিত, কারণ আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালটির জন্ম হয়েছিল 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। খেয়াল করে দেখবেন যে 2024 সালের অগস্ট মাসে শেখ হাসিনা পতনের পর এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চেহারা, রূপ পাল্টে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু বাংলাদেশে এখন আর হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তের বাংলাদেশ ইউনূসের বাংলাদেশ ছিল কদিন আগে, আজকে তারেক রহমানের বাংলাদেশ মনে করছে না যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ কেউ করেছিল, যার কারণে তারেক রহমানও তথাকথিত মুক্তিযোদ্ধার দল বিএনপিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো বিচার করছে না, যুদ্ধাপরাধীদের বিচার করছে না। 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করা হয়। এই মামলায় শেখ হাসিনাকে পলাতক হিসেবে বিচার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রায় তো হয়ে গেছে, তাহলে আপিলের সুযোগ কি আছে? তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর আপিলের অধিকার সংক্রান্ত 21 ধারায় পরিষ্কার বলা আছে, দণ্ডিত ব্যক্তি, সরকার বা অভিযোগকারীকে রায়ের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। এই সময়সীমা পার হয়ে গেলে আর কোনো আপিল করা যাবে না। তাহলে শেখ হাসিনার আপিল করার সময় কি শেষ? এই বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির কিন্তু আমাদের দেশেই আছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম উদাহরণ দিয়ে জানান, 71-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারও পরবর্তীতে আপিল করার সুযোগ পেয়েছিলেন। তিনি আরো জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত 2-1 যখন পরে আপিল ফাইল করেছেন, তখন আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের আর্টিকেল 104 এর আওতায় প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস বা সম্পূর্ণ ন্যায় বিচারের নীতিতে অনেকের আপিল গ্রহণ করেছেন। বাংলাদেশের সংবিধানে এই 104 অনুচ্ছেদে বলা হয়েছে, আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলায় সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য আদালত যে কোনো নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করতে পারবেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুদণ্ডের মামলায় সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলা। 1975 সালের 15 আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার A.K.M. মহিউদ্দিন আহমেদ দীর্ঘ সময় পলাতক ছিলেন। পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যার্পিত হয়ে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেন এবং 2007 সালের সেপ্টেম্বরে আপিল বিভাগ তাকে আপিল করার অনুমতি দেয়। বিচারিক প্রক্রিয়া শেষে 2010 সালের জানুয়ারিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অর্থাৎ আইনগত প্রথা হলো, পলাতক ব্যক্তিকে নির্ধারিত সময়ের পরে হলেও আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে এবং সেখান থেকে বিলম্বের কারণ দেখিয়ে আপিলের আবেদন করতে হবে। সেটি আদালত গ্রহণ করবেন কিনা তার সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, কোন মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকলেও দণ্ডিত ব্যক্তির বক্তব্য না শুনে চূড়ান্ত দোষী সাব্যস্ত করা ঠিক নয়। এটি ন্যাচারাল জাস্টিস বা ন্যায় বিচারের একটি মৌলিক নীতি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ SM শাহজাহান বলেন, কারো কথা না শুনে তাকে দোষী বলা উচিত নয়। উনি যদি এখানে এসে আপিল করতে চান, সেটা অন মেরিটে নিষ্পত্তি করতে হবে। এটা কোয়েশ্চেন অফ ন্যাচারাল জাস্টিস এবং বাংলাদেশের আদালতে এটি একটি প্রথা। একই সুর শোনা গেছে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং স্বতন্ত্র সংসদ সদস্য
রুমিন ফারহানার কণ্ঠেও তিনি স্পষ্ট জানিয়েছেন, আইনগত অবশ্যই কোনো বাধা নেই, উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন। আমাদের সাধারণ সিআরপিসির যে প্রসিডিউর সেটি উনি ফলো করবেন। তবে এখানে একটি বড় টুইস্ট রয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ব্যক্তি হিসেবে শেখ হাসিনার মুভমেন্ট বা চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সদস্য হিসেবে তার রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে। তিনি বলেন, একজন ফিউজিটিভ বা পলাতকের পক্ষে কোনো আইনগত সুবিধা পাওয়ার সুযোগ নেই, তাকে অবশ্যই দেশে আসতে হবে, এই ট্রাইব্যুনালেই সারেন্ডার করতে হবে, জেলে যেতে হবে এবং সেখান থেকে আপিল ফাইল করতে হবে। এবার আসা যাক সবচেয়ে বড় ও বাস্তবসম্মত বাধায়। শেখ হাসিনা চাইলেই কি কালকে বিমানে চড়ে দেশে চলে আসতে পারবেন? সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদ বিবিসি বাংলাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন, দেশ ছাড়ার সময় শেখ হাসিনার কাছে যে লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট ছিল, পরবর্তী সরকার সেটি বাতিল করে দিয়েছে। এর অর্থ হলো এই মুহূর্তে শেখ হাসিনার কাছে কোনো বৈধ পাসপোর্ট নেই। তাহলে তিনি ফিরবেন কিভাবে? পাসপোর্ট ছাড়া তো কোনো আন্তর্জাতিক বিমানে চড়া অসম্ভব। এর একমাত্র উপায় হলো ট্রাভেল পাস। মঞ্জিল মোরশেদ অতীত উদাহরণ টেনে বলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যখন শেখ হাসিনার আমলে ভারত থেকে ফিরতে চেয়েছিলেন, তখন তিনি ট্রাভেল পাস চেয়েও পাননি। মঞ্জিল মোরশেদের ভাষায়, সরকার যদি বিরুদ্ধে থাকে তবে সাধারণত ট্রাভেল পাস দেয় না। সরকার যদি ট্রাভেল পাস দেয় তবেই তিনি দেশে আসতে পারবেন, আর দেশে ফেরার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় বাস্তব বাধা। তবে যদি তিনি ট্রাভেল পাস পেয়ে যান এবং দেশে পা রাখেন, যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তাই বিমানবন্দরে নামার সাথে সাথে তিনি গ্রেপ্তার হবেন। এরপর নিয়ম অনুযায়ী শেখ হাসিনা আপিল করলে এবং আদালত তা গ্রহণ করলে তার মৃত্যুদণ্ডের রায় স্টে বা স্থগিত হয়ে যাবে। আপিল দেরিতে করার কারণ হিসেবে নিরাপত্তার অভাব বা বিদেশে আটকা থাকার মতো যুক্তিগুলো আদালত বিবেচনা করতে পারে। এখানে আরেকটি নাটকীয় ঘটনা ঘটেছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে এই বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছিল। আর এই রায়ের 5 মাসের মাথায়, অর্থাৎ 1 এপ্রিল, যুক্তরাজ্যের একটি বিখ্যাত ল ফার্ম কিংসলি নেপোলির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠান শেখ হাসিনা, যেখানে এই বিচারকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে বলে দাবি করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাতও সে সময় চিঠির বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিলেন। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সম্প্রতি এক বিস্ফোরক দাবিতে জানিয়েছেন, অনলাইনে সার্চ করে বা সশরীরে খোঁজ নিয়ে ওই ব্রিটিশ ল ফার্মের কোনো বাস্তব অস্তিত্বই তারা খুঁজে পাননি। আশ্চর্য বিষয়। ম্যানুয়াল হলে পাওয়া যাবে না, কিন্তু ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ হলে নিঃসন্দেহে পাওয়া যাবে। এই যে দেখুন, আমরা পাচ্ছি কিভাবে? কিংসলি নেপোলির ওয়েবসাইট। যেহেতু চিঠিটি চিফ প্রসিকিউটরকে সরাসরি অ্যাড্রেস করে পাঠানো হয়নি এবং ফার্মেরই হদিশ মেলেনি, তাই অফিসিয়ালি তারা এটিকে কোনো গুরুত্বই দেননি। তাহলে শেখ হাসিনা দেশে ফেরানোর অন্য উপায় কি? চিফ প্রসিকিউটর মনে করিয়ে দেন, ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আওতায় তাকে সরকারিভাবে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। কিন্তু সরকার ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয়নি। 5ম মাস চলছে। আমি 2 দিন আগেও এক ভিডিওতে বলেছিলাম যে সরকার কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো চিঠিপত্র ভারতকে দেয়নি। সরকার তো তাকে আসলে ফেরাতে চায় না। ওই যে অনেকে বলেন যে শেখ হাসিনা ফেললে হজম করা কঠিন হবে, সেই হজম করা কঠিন থেকে এই সরকার হয়তো তাকে ফেরাতে চাইছেন না। কিন্তু শেখ হাসিনা তো ফিরবেনই, দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন তিনি আসছেনই, আসবেনই। এবং এই বছর, আমরা এর আগেও বলেছি, আবারও বলছি, অগাস্ট পরবর্তী সময় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের কোনো এক সময় শেখ হাসিনা সেই মহেন্দ্রক্ষণে হাজির হবেন এবং দেশের মাটিতে পা রাখবেন। জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিকের মতে, রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে অনেক সময় আইনের ব্যাখ্যাও বদলে যায়। সময় পার হলেও আপিল গ্রহণ করা হবে কিনা তা সম্পূর্ণ আদালতের রাজনৈতিক ও আইনি সদিচ্ছার উপর নির্ভর করছে। তো দর্শক, লাল পাসপোর্ট বাতিল, ট্রাভেল পাসের জটিলতা আর ট্রাইব্যুনালে আত্মসমর্পণের এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার বেড়াজাল ডিঙিয়ে শেখ হাসিনা কি সত্যিই এবছর দেশে ফিরবেন, নাকি ভারতের আশ্রয়ে কেটে যাবে আরো দীর্ঘ সময়? আবারও বলছিস যে শেখ হাসিনা দেশে ফিরবেন, যে কোনো উপায়ে দেশে ফিরবেন। তিনি গুলি খাবেন, তিনি জেলে যাবেন, ফাঁসি হবে, ইত্যাদি অনেক কিছু মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন, ফিরতে যাচ্ছেন। যত বাধাই আসুক না কেন, আইনগত বাধা থাকুক, রাজনৈতিক সিনারিও পরিবর্তন হোক, সামাজিক সিনারিও পরিবর্তন হোক, যেভাবে হোক, শেখ হাসিনা দেশে ফিরবেনই। এখন পর্যন্ত আমরা সেটাই বুঝতে পারছি।
এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিও।